বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বলেছেন ২০১১ সালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ যে রায় দেয় তাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। তবে সংক্ষিপ্ত রায়ে ২টি মেয়াদের জন্য এই ব্যবস্থা বজায় রাখার সুপারিশ করা হয়, সম্পূর্ণ রায়ে যেটি অন্তর্ভুক্ত করা হয়নি। এক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দায় দেখছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল। 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টেও ওখানে 7 জন আনঅ্যানিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত 2টি নির্বাচন হতে হবে। 7 জনের মধ্যে আবার পরবর্তীতে 3 জন পোল্টি মেরেছিলেন। জ্ঞানপাপী একজন জাজ ছিলেন খায়রুল হক নাম। উনি মূল জাজমেন্ট থেকে ডেভিয়েট করে 17 মাস পরে এই আইন আসার পরে, এই আইন জাজমেন্টটা দিলেন এই আইনটা পাশ হওয়ার আগে, জাজমেন্ট রিলিজ করলেন এই আইন আসার 17 মাস পরে। সেখানে যে উনি রায় দিলেন যে ঠিক আছে পরবর্তী 2টা নির্বাচন হবে, তবে পার্লামেন্ট ঠিক করবে কোন ফর্মে হবে। আদালত বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছে, কেননা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সংবিধানের কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ। খায়রুল হক ছিলেন সেই কয়েকজন সৌভাগ্যবান বিচারকের একজন যারা দ্রুত পদোন্নতির সিঁড়ি বেয়ে সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। 1998 সালে তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন। 2000 সালে শেখ হাসিনার প্রথম সরকারের আমলে একই বিভাগে নিয়মিত বিচারক হিসেবে পদোন্নতি পান। 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারের সময় তার উন্নতির গতি কিছুটা থমকে যায়। তবে 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর তার সুদিন ফিরে আসে। 2009 সালের জুলাইয়ে খায়রুল হক আপিল বিভাগের বিচারক নিযুক্ত হন। এরপর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 2010 সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা সরকার তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। তিনি 2 জ্যেষ্ঠ বিচারক এম এ মতিন ও শাহ আবু নাইম মমিনুর রহমানকে টপকে এই পদে আসেন। 2011 সালের মে মাসে অবসরের সময় চলে আসে খায়রুল হকের, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই তিনি দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংসে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। অবসরের 1 সপ্তাহ আগে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এমনকি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চের 3 বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করতে রাজি হননি। অপর 3 বিচারক অবশ্য এর পক্ষে ছিলেন। খায়রুল হকের চূড়ান্ত ভোটে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করা হয়। এই রায় শেখ হাসিনার হাতে ক্ষমতায় থাকার সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার তুলে দেয়, যেটি ব্যবহার করে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে হাসিনা সরকার। প্রধান বিচারপতি হিসেবে অবসরের মাত্র 2 বছর পর 2013 সালের জুলাইয়ে খায়রুল হক প্রথমবারের মতো আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। তার 3 বছরের মেয়াদ শেষ হওয়ার পরও তাকে বারবার পুনর্নিয়োগ দেওয়া হয়। সবশেষ পুনর্নিয়োগটি হয় 2022 সালের অক্টোবরে। তবে এবার তিনি মেয়াদ পূর্ণ করতে পারেননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর 17 ডিসেম্বর তিনি ওই পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। হাইকোর্টের বিচারপতি থাকাকালে বিএনপি সরকারের শেষ সময়ে বিচারপতি খায়রুল হক সংবিধানের 5ম সংশোধনী বাতিল করে রায় দেন, যে সংশোধনী 1975 সালের সামরিক শাসনকে বৈধতা দিয়েছিল। 1979 সালে বিএনপি সরকারের সময় এটি পাশ হয়। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের শেষ মাসে তিনি হাইকোর্টের এক রায় বহাল রেখে সংবিধানের 7ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন। 1986 সালে সামরিক শাসক এরশাদের ক্ষমতা দখলকে বৈধতা দিতে এই সংশোধনী আনা হয়েছিল। 2014 সালে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে আরেকটি বিতর্কিত প্রস্তাব দেন বিচারপতি খায়রুল হক। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার সুপারিশ করেন। এর 3 বছর আগে বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এবং বিচারপতি তফাজ্জুল ইসলাম বিচারক অপসারণের এখতিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে রাখার পক্ষে অবস্থান নিয়েছিলেন। খায়রুল হকের এই প্রস্তাব নতুন সাংবিধানিক সংকটের জন্ম দেয়। এর জেরে প্রধান বিচারপতি এস.কে সিনহা পদত্যাগে বাধ্য হন। 2014 সালে সংসদে ষোড়শ সংশোধনী পাশ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশে প্রথম নির্বাচন ছিল 2014 সালের জাতীয় নির্বাচন। এটি প্রতিযোগিতাহীন নির্বাচনের নজির স্থাপন করে। সংসদের 300 আসনের মধ্যে 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শেখ হাসিনার আশ্বাসে বিশ্বাস করে বিরোধী দলগুলো 2018 সালের নির্বাচনে অংশ নেয়। তারা মনে করেছিল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কিন্তু ভিন্ন কৌশল নেয় আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার ব্যবস্থা করা হয়, যা দেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে রাতের ভোট নামে পরিচিতি পায়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তৃতীয় নির্বাচনটি হয় 2024 সালে, যাতে বিএনপি জামাত সহ বেশিরভাগ দল অংশ নেয়নি। তাতে নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে আওয়ামী লীগের বিদ্রোহীরা, যা ডামি নির্বাচন নামে অভিহিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। আর তাতে শেষ রক্ষা হয়নি খায়রুল হকেরও। 17 ডিসেম্বর বাংলাদেশ আইন কমিশন থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। তার এই অনাড়ম্বর পদত্যাগ বিব্রতকর সেই ইতিহাসকেই সামনে নিয়ে আসে, যে ইতিহাস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রাকে রুদ্ধ করেছিল, আর যেখানে মূল কারিগরের ভূমিকায় ছিলেন বিচারপতি খায়রুল হক।